আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। বাড়ছে ভ্যাটের বোঝা, ৪৩টি পণ্য সেবায় নতুন হার নির্ধারণের সিদ্ধান্ত, রাজস্ব আয় বাড়াতেই এমন উদ্যোগ বলেন অর্থ উপদেষ্টা। বর্তমানে দেশের মোট ভোটার ১২,৩৬,৮৩,০০০। খসড়া তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। ২০ জানুয়ারি থেকে হালনাগাদ কার্যক্রম শুরু। আওয়ামী লীগের সময় বিদ্যুৎ খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে দাবি মির্জা ফখরুলের। ক্ষমতায় গেলে জ্বালানি খাতের সব চুক্তি রিভিউ করবে বিএনপি। শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে ভাস্কর্য কিল্লা নির্মাণের নামে সরকারের কয়েক হাজার কোটি টাকার ক্ষতিসাধন, জানালেন দুদক মহাপরিচালক। অনুসন্ধান শুরু। এবং বিমান ভ্রমণে শারীরিক ফিটনেস না থাকে বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়া বিলম্বিত হচ্ছে বললেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। এসকে সিনহার সব মামলা প্রত্যাহারের দাবি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ৪৩টি পণ্য সেবায় নতুন করে ভ্যাট বাড়াচ্ছে অন্তর্বর্তী সরকার। এতে খরচ বাড়তে পারে ওষুধ, পোশাক, মিষ্টি, বিস্কুট, কয়েল ও রেস্টুরেন্টের খাবারে। বিমানে চলাচলে বাড়বে ব্যয়, রাজস্ব আয় বাড়াতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। দাবি করেন এতে জনজীবনে খরচের চাপ বাড়বে না। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। আওয়ামী লীগ সরকারের উপর মানুষের ক্ষোভের অন্যতম কারণ ছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে না পারা। অন্তর্বর্তী সরকারের সময় জিনিসপত্রের দাম কমার আশা করেছিলেন সাধারণ মানুষ। ৫ মাসে কিছুটা পরিবর্তন হলেও কাঙ্ক্ষিত মাত্রায় কমেনি। তার উপর নতুন করে ৪৩টি পণ্য ও সেবায় ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদন হয়েছে। এটি বাস্তবায়ন হলে বিভিন্ন খাতে খরচ বাড়বে। রেস্টুরেন্টে খাবার খেলে শতকরা ১৫ টাকা ভ্যাট দিতে হবে। তৈরি পোশাক, মিষ্টি, বিস্কুট, আচার, কয়েল, ম্যাট্রেস, ট্রান্সফরমার, টিস্যু পেপার কিনতে ১৫% ভ্যাট দিতে হবে। ওষুধ ও এলপি গ্যাস কিনতেও ২ থেকে ২.৫% ভ্যাট বসতে পারে। বিমান টিকেটে খরচ বাড়বে ২০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত। ফলের রস, রং আমদানিতে শুল্ক দিতে হবে বাড়তি শতকরা ১০ টাকা। মদের শুল্ক বাড়িয়ে ৩০% এবং তামাকে ১০০% করা হয়েছে। এভাবে চলতি অর্থ বছরে ১২,০০০ কোটি টাকা বাড়তি রাজস্ব আয়ের পরিকল্পনা করছে এনবিআর, যা আইএমএফের প্রেসক্রিপশন বলে ধারণা করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময় স্বস্তির বদলে বাড়ছে ভ্যাটের বোঝা। অর্থ উপদেষ্টা বলছেন এর বিকল্প ছিল না তাদের হাতে। এটা করার কারণটা হলো কয়েক হাজার কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে। আবার আমাদের রাজস্ব গ্যাপ এত বেশি, আমি তো আর বড় করে বা ডেফিসিট ফাইন্যান্সিং করে তো আমরা যেতে পারবো না। জিনিসপত্রের দামের উপরে তেমন প্রভাব পড়বে না, কারণ আমি বলি অত্যাবশ্যক জিনিসপত্র আমরা সব বিষয়ে জিরো করে দিয়েছি। আমরা যে সমস্ত জিনিসপত্রের দাম বাড়িয়েছি ওগুলোর ভেরি ইনসিগনিফিক্যান্ট পার্ট অফ আমাদের ইনফ্লেশন বাজেটে। কেউ যদি আপনার এটা ফিক্সড যেমন টাকা খেতে হবে, সেটা ১০ টাকা যোগ হবে, আমার এটা কোনো মনোবেদনার কারণ হওয়া উচিত। ইন্টারনাল বিমানে এখন লোকজন মোটামুটি যারা বিমানে চড়ে তার ২০০ টাকা বেশি দিতে পারবে না বলে মনে হয় না। সাধারণত বাজেটের সময় ভ্যাট বা ট্যাক্স বাড়ানো হয়। অর্থ বছরের মাঝামাঝি সময়ে এসে এমন সিদ্ধান্তে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তারপরও অর্থ উপদেষ্টার যুক্তি, পার্শ্ববর্তী দেশগুলোর চেয়ে বাংলাদেশে ভ্যাট অনেক কম। পৃথিবীর কোনো দেশেই কিন্তু এখন দেখবেন, নেপাল ধরেন, ভুটান, এত লো ট্যাক্স কোথাও নাই। সরকারের বাইরে যখন থাকতেন বা ছিলেন তখন ভ্যাট বা কর বাড়াইলে সবাই সমালোচনা হতো যে কেন বাড়ানো হলো। আপনারা নিজেরাও সরকারে এসেছেন জনগণের স্বস্তি দেওয়ার জন্য, এটা আপনাদের হাত দিয়ে না আমি কিন্তু যখন বাইরে ছিলাম ভ্যাট ইসের ব্যাপারে কোনোদিন বলিনি যে ভ্যাট বাড়াচ্ছ কেন, এই করছো কেন। আমি বেশিরভাগ ক্রিটিসাইজ করতাম আর্থিক ডিসিপ্লিনের ব্যাপারে। আগামী বাজেটে করের আওতা বাড়ানোর ইঙ্গিত দেন অর্থ উপদেষ্টা। সেটা এখন বলবো না, আপনি জানতে পারবেন তখন। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দেশে এখন মোট ভোটার ১২,৩৬,৮৩,৫১২ জন।
নতুন করে ভোটার তালিকায় যুক্ত হয়েছেন 18,33,352 জন। খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য অনুযায়ী চলতি বছরের শেষ অথবা আগামী বছরের মাঝামাঝি অনুষ্ঠিত হবে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। এজন্য সবার আগে দরকার নির্ভুল ভোটার তালিকা। সংবাদ সম্মেলনে একথা জানিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, বিতর্কের ঊর্ধ্বে থাকতে শুধু নতুন ভোটার নয়, 12 কোটি ভোটারের সবার বাড়িতে গিয়ে তালিকা হালনাগাদ করবে কমিশন। 18 লক্ষের তালিকাও থাকবে, পুরা তালিকাও থাকবে। পুরা তালিকা থাকবে আমাদের হাতে, আর 18 লক্ষের তালিকা থাকবে প্রকাশিত। কোন বছরের তালিকায় বিতর্ক আছে আমরা কি জানি? আমরা যদি পুরা তালিকা যাচাই না করি, আমরা কি বের করতে পারবো যে কে বিতর্কিত? হালনাগাদের আগে দেশে ভোটার ছিল 12,18,50,160 জন। নতুন করে তালিকায় যুক্ত হয়েছেন 18,33,352 জন। এই হিসাবে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 12,36,83,512 জনে। এর মধ্যে পুরুষ 6,33,30,103 জন আর নারী 6,03,52,415 জন। তৃতীয় লিঙ্গের আছেন 994 জন। ভোটার বৃদ্ধির হার 1.50%। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, 17 বছর বয়সের তরুণদেরও ভোটার করতে চায় ইসি। এজন্য আইনের সংশোধনী আনার কথা ভাবা হচ্ছে। যোগ্যতার তারিখ হচ্ছে 1 জানুয়ারি, 1 জানুয়ারি আবার 1 জানুয়ারিতে। তো আমাদের যদি এই ইন্টারমিডিয়েট পিরিয়ডের কাউকে যদি আমাদেরকে অন্তর্ভুক্ত করতে হয়, তাহলে একটা আইনি পরিবর্তনের প্রয়োজন হবে। সেটা করব কিনা এটা নিয়ে আমরা ভাবছি। সংবাদ সম্মেলনে জানানো হয়, হালনাগাদ করা তালিকা নিয়ে কারো কোনো দাবি বা আপত্তি থাকলে তা 17 জানুয়ারির মধ্যে জানানো যাবে। এসব আবেদন নিষ্পত্তি করে 2রা মার্চ প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। 3,78,000 এনআইডি সংশোধনের প্রক্রিয়াধীন ছিল জানিয়ে এ নির্বাচন কমিশনার বলেন, এগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সরকারের চেয়ে ব্যক্তির ক্ষমতা বেশি। মানুষের ব্যক্তিসত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব। শুধু ব্যক্তি নয়, জনস্বার্থে ব্যবসা করা উচিত এবং সামাজিক ব্যবসার মাধ্যমে পরের স্বার্থ রক্ষা সম্ভব বলে মনে করেন তিনি। জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে সকালে ওয়াকাথন ও সমাজ সেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, প্রত্যেক মানুষের মধ্যে পরের স্বার্থে কাজ করার প্রবণতা আছে। সেই ইচ্ছাকে জাগিয়ে তুলতে হবে। নিজের জন্য কিছু করার তুলনায় পরের কল্যাণে কাজ করায় আনন্দ বেশি। তাই দৈনন্দিন জীবনে জনস্বার্থে কাজ করার অভ্যেস গড়ে তোলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সরকারের যে ক্ষমতা, তার তুলনায় মানুষের যে ক্ষমতা, সেটা যদি তুলনা করি, তাহলে সরকারের ক্ষমতা একেবারে নস্যি। মানুষের ক্ষমতা প্রচন্ড শক্তি। আমরা সবাই যদি অল্প অল্প করে সেই নিঃস্বার্থে সঙ্গে সঙ্গে পরস্বার্থের কাজটাও করতে পারতাম, এটা যদি আমাদের মাথায় ঢুকতো, আমাদের মাথায় আমরা নিয়ে আসতাম, তাহলে আমাদের কোনো সমস্যা আর এদিকে তাকাতে হতো না, কারো মুখাপেক্ষি হতো না, কারো দিকে তাকিয়ে থাকতে হতো না। আমরা নিজেরাই সেটা সমাধান করতে পারি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাত 8:30টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে তিনি দেখা করেন। এ সময় সেনা প্রধানের সাথে তার সহধর্মিণীও ছিলেন। তাদের স্বাগত জানান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর। সাক্ষাৎকারে বিএনপি চেয়ারপারসনের দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন সেনাপ্রধান। জেনারেল ওয়াকারুজ্জামান ও তার স্ত্রী সেখানে 40 মিনিট অবস্থান করেন। পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সময়ে বিদ্যুৎ খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তার দাবি, শেখ পরিবার ও তাদের ঘনিষ্ঠ সহযোগীরা এই খাতে দুর্নীতির মাধ্যমে বিদেশে সম্পদের পাহাড় গড়ে তুলেছে। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে দাবি করা হয়, 2009 সাল থেকে বিদ্যুৎ খাতে কৃত্রিম সংকট তৈরি করে কুইক রেন্টাল ক্যাপাসিটি চার্জ, বিদেশ থেকে এলএনজি আমদানির নামে সীমাহীন অর্থ লুটে নিয়েছে আওয়ামী লীগ। বিএনপি জোট সরকারের সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী সংবাদ সম্মেলনে জানান, আওয়ামী লীগের লুটপাট, অর্থ পাচারের ফলে দেশের অর্থনীতি ধ্বংসের দ্বার প্রান্তে, আর এর মাসুল দিতে হচ্ছে দেশের জনগণকে। এক প্রশ্নের জবাবে মেজর ফখরুল জানান, বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সব চুক্তি খতিয়ে দেখা হবে। রাজনৈতিক তর্ক বিতর্কে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তাদের যে চুরি, তাদের যে আপনার লুটপাট, এটা কিন্তু আপনার নিচে পড়ে যাচ্ছে। এরা এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে। এই কথাগুলো আমাদের বারবার বলা দরকার। খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে। আমরা পুরো বিষয়টি আমরা রিভিউ করব, আমরা বলেছি ইতিমধ্যে, এবং রিভিউ করে আমরা সেই হিসাবে যেটা প্রয়োজনীয় সে ব্যাপারে ব্যবস্থা নেব। শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে দেশ জুড়ে ভাস্কর্য ও কিল্লা নির্মাণের নামে সরকারের হাজার হাজার কোটি টাকা ক্ষতি সাধন করা হয়েছে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। সরকারি অর্থ তছরূপের পেছনে কারা জড়িত তা খুঁজে বের করতে অনুসন্ধান করা হচ্ছে বলেও জানান তিনি। রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের সংবাদ সম্মেলনে তথ্য জানান তিনি। জানা যায়, মুজিব বর্ষ পালন উপলক্ষে সারা দেশে 10,000-এর বেশি ভাস্কর্য ও মুরাল নির্মাণ করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। এছাড়া চুয়াডাঙ্গা 1 আসনের সাবেক এমপি সুলাইমান হক জুয়াদ্দার ও তার স্ত্রীর বিরুদ্ধে 11 কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক। এদিন বিগত সরকারের সময়ে সুবিধাভোগী রাজনীতিবিদ, আমলা ও ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ ও লুটপাটের অভিযোগে আরও কয়েকটি মামলা রুজু হয়। দেশ জুড়ে বঙ্গবন্ধুর অপ্রয়োজনীয় ভাস্কর্য, মুরাল সরকারি অর্থ অপচয় এবং তছরূপের মাধ্যমে হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে এই কমিশন কর্তৃক এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দেশ জুড়ে মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার উন্নয়ন প্রকল্প পরিচালক, সংশ্লিষ্ট ঠিকাদার অন্যান্যের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা তছরূপ, অতিরিক্ত বিল দেয়া সহ বিভিন্ন অনিয়মের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিমান ভ্রমণের জন্য শারীরিক ফিটনেস না থাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়া বিলম্বিত হচ্ছে বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। দুপুরে সুপ্রিম কোর্টে সাংবাদিকদের তিনি বলেন, বিগত সরকারের নির্দেশে খালেদা জিয়াকে ইচ্ছাকৃতভাবে ভুল চিকিৎসা দিয়ে আরো অসুস্থ করে ফেলা হয়েছিল। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খোকন আরো বলেন, রাজনৈতিকভাবে হেনস্থা করতেই খালেদা জিয়ার নামে মিথ্যে মামলা দেওয়া হয়েছিল। সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে সব মিথ্যে মামলা প্রত্যাহার করে তাকে দেশে ফিরিয়ে আনার দাবিও জানান তিনি। রিপোর্ট করছেন হুমায়ুন চিস্তি। সংবিধানের 16 সংশোধনী বাতিলের রায় নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সরকারের সাথে মতবিরোধের জেরে 2017 সালে দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। পরে বিদেশে থেকেই পদত্যাগ করেন তিনি। পরবর্তীতে ঋণ জালিয়াতি ও অর্থ পাচারের 2 মামলায় তাকে 4 বছর ও 7 বছরের সাজা দেন আদালত। আমি পালিয়েও যাচ্ছি না, আমি আবার ফিরে আসবো, আমি একটু বিব্রত। বৃহস্পতিবার সুরেন্দ্র কুমার সিনহার মামলা প্রত্যাহারের পাশাপাশি তাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুবউদ্দিন খোকন। একই সাথে অর্থ পাচারের মিথ্যা মামলায় তারেক রহমানকে বেকসুর খালাস দেওয়ার প্রেক্ষাপটে দেশ ছাড়তে বাধ্য হওয়া জেলা জজ মোতাহার হোসেনকেও দেশে ফিরিয়ে আনার দাবি জানান তিনি। দেশের প্রধান বিচারপতি এখন রিফিউজি হিসেবে কানাডায় আছে। এস কে সিনহার সকল মামলা প্রত্যাহার করা উচিত হোক দাবি জানাচ্ছি, পাশাপাশি তাকে যেন দেশে ফিরিয়ে না, মোতাহার হোসেন সাহেবকে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের দাবি জানাই। সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা এবং মোতাহার হোসেন সাহেবের তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে, সেগুলা ব্যাপারে তদন্ত হওয়া উচিত। এ সময় খোকন বলেন, বিগত সরকারের নির্দেশে বেগম খালেদা জিয়াকে অপচিকিৎসার মাধ্যমে আরো অসুস্থ করা হয়েছিল। বর্তমানে তিনি কিছুটা সুস্থ হলেও বিমানে ভ্রমণের উপযুক্ত নন। বেগম খালেদা জিয়ারে তারা অপচিকিৎসা দিয়েছিল তারা জেলে থাকাকালীন সময়। পরবর্তীতে চিকিৎসা না হতে এত জটিল সৃষ্টি হয়েছে, ওনার ডাক্তাররা ওনাকে
দিতে হবে, ছাড়পত্র দিতে হবে যে না শি ইজ ফিট টু ফ্লাই। বিমান ওঠার জন্য তার শারীরিক সুস্থতা ফিটনেস আসতে হবে, সেই জন্য ওই সম্ভবত ওয়েট করতেছে। বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেওয়ার সাথে জড়িতদের বিষয়ে তদন্তের পাশাপাশি তাদের বিচারের দাবি জানান ব্যারিস্টার খোকন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে চালানো গণহত্যার পাশাপাশি গত 15 বছর বিরোধী মত দমনে আওয়ামী লীগের গুম খুন দুর্নীতির বিচারের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সিলেটের হুমায়ুন রশিদ চত্বরে যুব এশিয়া কাপ জয়ী ক্রিকেটার ইকবাল হোসেন ইমনের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে 2টি অটোরিকশা উপহার প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। সংশোধিত পাঠ্য বইয়ে মুক্তিযুদ্ধ নিয়ে কোনো অধ্যায় না রাখায় অসন্তোষ প্রকাশ করেন বিএনপির এই নেতা। জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের ঘোষণার কথা উল্লেখ করে রিজভী বলেন, গেল 15 বছর আওয়ামী লীগ পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন গুমের শিকার দলের সাবেক নেতা ইলিয়াস আলীর সন্ধান ও এ ঘটনার সাথে জড়িতদের বিচার দাবি করেন। এই যে অপরাধ করেছে শেখ হাসিনা, এই যে কসাইয়ের ভূমিকা পালন করেছে শেখ হাসিনা, সেই সমস্ত অপরাধীদের বিচার হবে না। আমরা জুলাই আগস্টে যে সমস্ত শিশু বাচ্চা থেকে শুরু করে শ্রমিক জনতা আত্মদান করেছেন, তাদের সেই মহিমান্বিত আত্মদানকে শ্রদ্ধা জানায়। তাদের যেমন বিচার হতে হবে, ঠিক তেমনি 15.5 বছর গণতন্ত্রকে উদ্ধারের জন্য যারা অকাতরে জীবন দিয়েছেন, যারা নিরুদ্দেশ হয়ে গিয়েছেন, তাদের কেন বিচার হবে? সরকার বিরোধী কর্মকাণ্ড কিংবা রাজনৈতিক সংশ্লিষ্টতা না থাকার পরও বিসিএস এর নিয়োগে বাদ পড়েছেন অনেকেই। আবার সংখ্যালঘু হওয়ার কারণেও বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। অন্য চাকরি ছেড়ে বিপাকে পড়েছেন অনেকেই। শেষ মুহূর্তে বাদ পড়ে হতাশায় ভুক্তভোগীরা। বিষয়গুলো আবারও যাচাইয়ের আবেদন করেছেন তারা। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। আমার বাবা কৃষিকাজ করে আমাকে মানুষ করছে। আমি আমার মেধা দিয়ে কলেজ, আমি বুয়েটে পড়াশোনা করেছি। আমি 41-এ ক্যাডার হয়েছি। আমি জয়েন করে নিই যে আমি 43-এ আমার পছন্দসই একটা ক্যাডার পাইছি, আমি এটাতে জয়েন করব। আমি জানি আমি জীবনে কখনো রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড আমি করি নাই, আমার পরিবার করে নাই, আমার বংশ করে নাই। বিসিএস চাকরির সোনার হরিণ ধরা দিয়েও যেন হাত থেকে বের হয়ে যাবার উপক্রম। এত বছরের পরিশ্রম আর লালিত স্বপ্নের অপমৃত্যুর আশঙ্কা। চরম অনিশ্চয়তা নিয়ে সচিবালয়ের সামনে ভিড় করছেন বিসিএস এ বাদ পড়া ভুক্তভোগীরা। আমি বা আমার পরিবার কারোরই কোনো রাজনৈতিক ইনভলভমেন্ট নেই এবং আমাদের নামে কোনো ফৌজদারি মামলা নেই এবং আমি অলরেডি একবার গেজেটেড হয়েছি 15 অক্টোবর 2024। তো দ্বিতীয়বার গেজেটে আমি তাহলে গেজেটেড হব না কেন? প্রথম গেজেটের নাম আছে, পরের গেজেটের নাম নাই এবং বৈষম্যহীন বাংলাদেশে আমরা আসলে এটা আশাই করতে পারি না যে আমাদের সাথে এই বৈষম্যটা হবে। 2000 সালে বিসিএস পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি দেয় আওয়ামী লীগ সরকার। 4,35,000 প্রার্থীর মধ্যে প্রিলিমিনারি, লিখিত ও ভাইবা দিয়ে চূড়ান্ত নিয়োগের জন্য বিবেচিত হন 2800 জন। এর মধ্য থেকে 2023 সালের ডিসেম্বরে 2163 জনকে ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয়। সরকার পরিবর্তনের পর গত 15 অক্টোবর 99 জনকে বাদ দিয়ে গেজেট প্রকাশ করে সরকার। সেখান থেকে আবারও 168 জনকে বাদ দেওয়া হয়েছে। গত 28 থেকে 42তম বিসিএস এর টোটাল 257 জন বাদ দিয়েছে। সেখানে আমাদের এখন বৈষম্য বিরোধী সরকার, আর কি সমতা ভিত্তিক যে সরকার, এখানে আমাদের একমাত্র বিসিএস 43, সেখানেই আমাদের বাদ গেল 267 জন। আমাকে যদি চাকরিও না দেয় এটা নিয়ে আমার কষ্ট নেই, আমি শুধু এই প্রশ্নটার উত্তর চাই যে আমাকে কেন বাদ দেওয়া হলো। তারা চাকরি ছেড়েছি, আবার এদিকে আমাদের গেজেট আবার আমাদের নামও আসে নাই। তাহলে আমাদের কথা, আমাদের পরিবারের কথাটা একবার সরকারকে তো বুঝতে হবে। 2 ধাপে যে 267 জনকে বাদ দেওয়া হয়েছে তার বড় একটি অংশ সংখ্যালঘু সম্প্রদায়ের। আবার গোপালগঞ্জ জেলার 30 জনের মধ্যে 24 জনকেই বাদ দেবার অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ সরকারের সময় নানা অজুহাতে যে ধারা ছিল সেটি এখনও অব্যাহত থাকায় ক্ষোভ জানান ভুক্তভোগীরা। 15 জানুয়ারির মধ্যে গেজেট প্রাপ্তদের যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। তার আগেই বাদ পড়াদের অন্তর্ভুক্তির আবেদন করেছেন প্রার্থীরা। আমরা গোপালগঞ্জ জেলায় 30 জনের মতন সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম। তার মধ্যে 22 থেকে 24 বা 25 হতে পারে। এর মধ্যে আমরা দ্বিতীয় যে গেজেটটা হয়েছে এখানে আমাদের বাতিল করে দেওয়া হয়েছে। এই যে কালচার, এটা অবশ্যই একটা বাজে কালচার, অপকালচার। এই কালচার থেকে বেরোয় আসতে হবে। স্যারদের বরাবর একটা চিঠি দেওয়ার জন্য আসছে, অ্যাপ্লিকেশন দেওয়ার জন্য আসছে
যাতে আমাদের দ্রুত এই যে পরবর্তী যে গেজেট হয়েছে সেই গেজেটের জন্য আমাদের নাম অন্তর্ভুক্ত করা হয়। এ বিষয়ে কথা বলতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে গেলেও সচিবকে দপ্তরে পাওয়া যায়নি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সংকটের মধ্যেও ঘুরে দাঁড়িয়েছে দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প। বছর জুড়ে কারখানায় গ্যাস, বিদ্যুৎ ও শ্রমিক অসন্তোষের পরও জুলাই-নভেম্বর মাসে রেকর্ড প্রায় ২,০০০ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এতে রপ্তানি প্রবৃদ্ধি বেড়ে হয়েছে 11.5% বেশি। নতুন বছরে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাকের চাহিদা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। তবে নগদ অর্থের সংকট, শ্রমিক অসন্তোষ, আইন শৃঙ্খলা পরিস্থিতির চ্যালেঞ্জে কিছুটা উদ্বিগ্ন তারা। শারফুল আলমের রিপোর্ট। বিদায়ী বছরে গ্যাস, বিদ্যুতের সংকট ছিল তৈরি পোশাক কারখানাগুলোতে। সুদের হার বৃদ্ধি, ডলারের চড়া মূল্য আর রাজনৈতিক অনিশ্চয়তায় এই খাতের উদ্যোক্তারা নতুন করে ব্যবসা সম্প্রসারণ করতে পারেননি। জুলাই-আগস্টে ছাত্র জনতার বিপ্লব, ইন্টারনেট পরিষেবা বন্ধ, কারফিউ, বন্যায় আমদানি রপ্তানি ব্যাহত ও শ্রমিক অসন্তোষে অস্থিরতা ছিল গার্মেন্টস শিল্পে। তবে গণঅভ্যুত্থানের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও সাভার, আশুলিয়ার কারখানাগুলোতে শ্রম অসন্তোষ এখনো কাটেনি। এসবের মধ্যেই প্রধান রপ্তানি খাত ঘুরে দাঁড়িয়েছে বলে দাবি বিজিএমই এর। আমরা কিন্তু গত বছরের চেয়ে 11% বেশি এক্সপোর্ট করতে সক্ষম হই। এত বড় চ্যালেঞ্জিং ইয়ার, যেখানে ইনফ্লেশন হাই ছিল সারা দুনিয়াতে, ওভারঅল মার্কেট ডিমান্ড একটু স্লো ছিল, তার মধ্যেও বাংলাদেশ হ্যাড এ ভেরি গুড গ্রোথ। আমাদের যে একটা বড় মার্কেট, ইউএস মার্কেট, সেই ইউএস মার্কেট ইজ রিকভারিং। ওভারঅল তাদের ডিমান্ড ইজ হাই, কারণ তাদের ইনফ্লেশনটা কমে এসছে। আমাদের কিন্তু ফাইন্যান্সিয়াল সেক্টরে একটা বড় চ্যালেঞ্জ আছে, লিকুইডিটি ক্রাইসিস আছে। আমাদের একটা স্টেবল বিজনেস এনভায়রনমেন্টের দরকার, গুড ল অ্যান্ড অর্ডার, গুড গভর্নেন্স এন্ড স্টেবল বিজনেস এনভায়রনমেন্ট, নো লেবার আনরেস্ট যদি আমরা মেইনটেইন করতে পারি, তাহলে আমাদের কিন্তু সেটা আমাদের সবচেয়ে বড় প্রায়োরিটি। পরিসংখ্যান বলছে 2023 সালের জুলাই-নভেম্বর মাসে 1,781 কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা 2024 সালের একই সময়ে বেড়ে দাঁড়ায় 1,991 কোটি ডলারে। পণ্য রপ্তানির ইতিবাচক ধারায় প্রবৃদ্ধিতেও এসেছে গতি। তবে ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন, অর্থের যোগান, সুশাসন ও শ্রম পরিস্থিতির উন্নয়ন না হলে সম্ভাবনার পরও হোঁচট খেতে পারে ইতিবাচক এ ধারা। যে ঘন ঘন যে বিক্ষোভ হচ্ছে, আনরেস্ট হচ্ছে, এটাকে যদি আমরা কন্ট্রোলে না আনতে পারি, তাহলে এটা একদিকে প্রোডাকশন বা আউটপুট ক্ষতিগ্রস্ত হবে, আরেকদিকে আরো বিপজ্জনক যেটা কনফিডেন্স ক্ষতিগ্রস্ত হবে। বায়ার হয়তো বাধ্য হয়ে অর্ডার কম দিচ্ছে বা অন্য জায়গায় সরাচ্ছে। লোকাল ম্যানুফ্যাকচারিং যেগুলো হয় ওই ব্যাকওয়ার্ড লিঙ্কেজের, যারা ব্যাক টু ব্যাক এলসি পায় না, এলসি করতে হয় র মেটেরিয়াল, তাদের এলসিটা একটু সহজ করে দেওয়া, এই জিনিসগুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ এই যে গ্রোথ অপরচুনিটিটা আসছে বেশ ভালো, এটার কিন্তু সুযোগ নেওয়াটা কষ্টকর হয়ে যাবে। ট্রেড পার্টনার যারাই আসে তারা কিন্তু লং টার্মে আসতে চায়, শুধু তারা জানতে চাইবে যে আলটিমেটলি পলিটিক্যাল সলিউশনটা কি। রাজনৈতিক সংকট কাটিয়ে তৈরি পোশাকের নতুন বাজার তৈরির যে সুযোগ এসেছে তাকে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশের মতো রাজধানী ঢাকাতেও জেঁকে বসেছে শীত। সকাল থেকে দেখা মেলেনি সূর্যের। মৃদু বাতাসে শীতের তীব্রতা আরও বেড়েছে, ফলে নাজেহাল খেটে খাওয়া মানুষের জীবনযাত্রা। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.8 ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন এমন অবস্থা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। বুধবার মধ্যরাত থেকেই হিমেল হাওয়ার সাথে সাথে ঘন কুয়াশা বইছে রাজধানীতে। বৃহস্পতিবার দুপুর গড়ালেও দেখা মেলেনি সূর্যের। ধীর গতিতে চলাফেরা করছে যানবাহন। রাস্তায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। রাজধানীতে শীতের প্রকোপ আজ এতটাই বেশি যে যেখানেই যাচ্ছি এমন আগুন জ্বালিয়ে জটলা পাকিয়ে শীত নিবারণের চেষ্টা করছে মানুষ। শীত সবার জন্য আরামের না, খেটে খাওয়া মানুষের ভোগান্তি বাড়িয়েছে প্রশান্তির শীত। বোতল মোতল দিয়ে আগুন ধরাইছি, এখানে গাড়ি চালানো যাচ্ছে না। আরে কাকা আজকে ঠান্ডা অত্যন্ত বেশি, আত্মহত্যা না বললি তো আগুন তাকাইলাম না। এখন তো জারতে নাই, সকাল তো বাইরে খালি ঘুরতেছি, খালি 2-3 ঘন্টা ঘুরা 220 টাকা মারছি। এই ঠান্ডার জন্য আমাদের প্যাসেঞ্জার ওঠে না, কিন্তু ঠিকই আমাদের মালিক পক্ষ আমাদের কাছ থেকে জমা ঠিকই নিতেছে। মানে চলতে রাস্তায় আয়া বইছি, রাস্তায় না বললে 2 টাকা না পাইলে তার আমরা ভাত চাউল ডাল কিনতে পারবো না। আবহাওয়া অফিস জানিয়েছে জানুয়ারি জুড়ে বেশ কয়েকটি শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে।
ফলে সামনে শীতের প্রকোপ আরো বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজকের দিনে আমরা তাপমাত্রা, বিশেষ করে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি কমে যাবে, কোনো কোনো জায়গায় এর থেকে বেশি কমতে পারে। শুধু ঢাকাতেই আপনার আজকে সকালে তাপমাত্রা 13.8, এটা নর্মাল থেকে প্রায় 2 ডিগ্রি কম আছে এবং দিনের তাপমাত্রা এটাও আজকে 20-এর নিচে নেমে যাবে। তো আগামী 2 থেকে 3 দিন অন অ্যান অ্যাভারেজ ঘন কুয়াশা এটা সকাল থেকে দুপুর পর্যন্ত থাকতে পারে। সেক্ষেত্রে আপনার তাপমাত্রা উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। ঘন কুয়াশা আরো কয়েকদিন থাকবে বলেও জানান তারা। জানুয়ারির শুরুতে অবশেষে রাজধানীতে অনুভূত হচ্ছে তীব্র শীত। তবে এই শীত সবার জন্য আশীর্বাদের নয়। খেটে খাওয়া হতদরিদ্র মানুষ যাদের শীতের পোশাক কেনার ক্ষমতা নেই, তারা পড়েছেন ঘোর বিপাকে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে ঘন কুয়াশার কারণে রাজবাড়ীতে সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণের সমাপনী মহড়ায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যোগ দেননি। এজন্য মহড়া স্থগিত করা হয়েছে। এর আগে রাজবাড়ীর কালুখালীর সাদার চরে সেনাবাহিনীর প্রশিক্ষণ মহড়ার সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। প্রস্তুত রাখা হয়েছিল সেনাবাহিনীর বিভিন্ন ধরনের অত্যাধুনিক ট্যাঙ্ক, এপিসি, গোলন্দাজ বাহিনীর কামান সহ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র। কিন্তু ঘন কুয়াশায় হেলিকপ্টার চলাচল বিঘ্নিত হওয়ায় প্রধান উপদেষ্টা ঢাকা থেকে রওনা হতে পারেননি। ফলে শীতকালীন মহড়ায় স্থগিত করে সেনাবাহিনী। এ পর্যায়ে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। গ্রাহকদের রিটেল ব্যাংকিং সেবা দিতে চট্টগ্রামের জামাল খান শাখায় রিটেল বিজনেস হাব চালু করল আল আরাফা ইসলামী ব্যাংক এআইবি পিএলসি। এই বিজনেস হাব থেকে রিটেল গ্রাহকরা হোম, সেমি পাকা ঘর, গাড়ি, ব্যক্তিগত বিনিয়োগ সহ পাবেন বিভিন্ন ব্যাংকিং সুবিধা। বিকেলে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী প্রধান অতিথি হিসেবে এই বিজনেস হাবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী। চট্টগ্রাম জোনাল হেড মোহাম্মদ আজমের সভাপতিত্বে অনুষ্ঠানের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ সহ উপস্থিত ছিলেন জোনের শাখা ব্যবস্থাপক বৃন্দ। রাজনৈতিক অস্থিরতার বছরেও রেকর্ড ৫,৬৩৪ কোটি টাকা আয় করেছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক, যা ২০২৩ সালের তুলনায় ১,৮৮৮ কোটি টাকা বেশি। দেশের সবচেয়ে বড় এই ব্যাংকের আমানত এখন ১,৬৪,৯৬০ কোটি টাকা, যার বিপরীতে ঋণ মাত্র ৯৯,১৮০ কোটি টাকা। ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক জানান, ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে মুনাফা বেড়েছে। সংকটের মধ্যেও খেলাপি ঋণ আদায় হয়েছে ১,৭৭০ কোটি টাকা, আর রেমিটেন্স থেকে আয় ১,০২৪ কোটি টাকা। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সম্প্রচার সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। উস্কানিমূলক খবর প্রকাশের অভিযোগে পদক্ষেপ নেওয়া হয়। মূলত গত সপ্তাহে পশ্চিম তীরের জেনিন ক্যাম্পে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী এবং ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে সপ্তাহব্যাপী সংঘাতের খবর প্রচার করায় এই পদক্ষেপ নিল ফিলিস্তিনি কর্তৃপক্ষ। বার্তা সংস্থা ওয়াফা নিউজ জানায়, দেশের সংস্কৃতি, স্বরাষ্ট্র এবং যোগাযোগ মন্ত্রণালয়ের বিশেষ কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব সাংবাদিক, কর্মচারী, ক্রু এবং অনুমোদিত চ্যানেলের কাজ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এদিকে আল জাজিরা বন্ধের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এ পর্যায়ে পার্টেক্স খেলার খবর। বিপিএল এ ফরচুন বরিশালকে ৮ উইকেটে হারিয়ে দ্বিতীয় জয় পেয়েছে রংপুর রাইডার্স। টস হেরে ব্যাটিংয়ে নেমে দলের ২৫ রানে নাজমুল হোসেন শান্তর উইকেট হারায় বরিশাল। এরপর মাত্র ৪ রান করে তাওহিদ হৃদয় আউট হন দলের ৪২-এ। ১ রানের মধ্যে বিদায় নেন অধিনায়ক তামিম ইকবালও।
এই চাপ আর কাটিয়ে উঠতে পারেনি তারা। তাতে 18 ওভার 2 বলে 124 রানে গুটিয়ে যায় বরিশালের ইনিংস। জবাবে 15 রানের মধ্যে 2 উইকেট হারায় রংপুর। তবে অ্যালেক্স হেলস আর সাইফ হাসানের 113 রানের জুটিতে 15 ওভারেই ম্যাচ শেষ করে রংপুর রাইডার্স। 41 বলে 49 রানে হেলস আর 46 বলে 62 রানে অপরাজিত থাকেন সাইফ। তাসকিন আহমেদের রেকর্ড গড়া ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে 7 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে দুর্বার রাজশাহী। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে 175 রানে টার্গেটে নেমে 31 রানে 2 উইকেট হারায় রাজশাহী। তৃতীয় উইকেটে এনামুল হক বিজয় ও ইয়াসির আলীর 42 রানের জুটি গড়েন। চতুর্থ উইকেটে বিজয় ও রায়ান বার্লের 56 বলে অপরাজিত 106 রানের জুটিতে 3 উইকেটে 179 রান তুলে জয় পায় রাজশাহী। বিজয় 73 এবং বার্ল 55 রান করেন। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে তাসকিন আহমেদের বোলিং তোপে পড়ে ঢাকা ক্যাপিটালস। 19 রান খরচায় তাসকিন শিকার করেন 7 উইকেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগের 11 আসরের ইতিহাসে এটাই সেরা স্পেল। অবশ্য তাসকিনের ইতিহাস গড়ার দিনেও চ্যালেঞ্জিং স্কোর গড়ে শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। নির্ধারিত ওভারে 9 উইকেট হারিয়ে 174 রানের পুঁজি পায় তারা। বিপিএল এর টিকিট নিয়ে তুল কালাম কাণ্ড হয়েছে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। টিকিট না পেয়ে গেট ভেঙে স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করেছে একদল দর্শক। শুধু তাই নয়, পার্শ্ববর্তী সুইমিং কমপ্লেক্সের টিকিট কাউন্টারে আগুন ধরিয়ে দেয় উচ্ছৃঙ্খল সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও। রিপোর্ট করছেন এস এম আশরাফ। বিপিএলের ইতিহাসে টিকিট নিয়ে এমন অভাবনীয় কাণ্ড আর দেখেনি কেউ। উদ্বোধনী ম্যাচের দিনও দর্শকরা গেট ভেঙে ঢুকে গিয়েছিলেন হোম অফ ক্রিকেটে। এদিন সকাল থেকে মিরপুর 10 নম্বর বুথের সামনে জড়ো হতে থাকেন দর্শকরা। এক পর্যায়ে টিকিট না পাওয়ায় ক্ষুব্ধ হন তারা। অনেকেই কাউন্টারের বাঁশ খুলে নিয়ে তা দিয়ে সুইমিং ফেডারেশনের সামনের গেটে ভাঙচুরের চেষ্টা করেন। অতি উত্তেজনায় কেউ আবার বুথে আগুনও ধরিয়ে দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। সকাল থেকে আসছে, সকাল দূর দূরান্ত থেকে এসছে, কিন্তু টিকিট কেউ পায় নাই। তো সবাই তো আসলে বছরে একবার বিপিএল খেলা দেখতে আসে, তো যার কারণে টিকিট না পেলে সবাই মিলে ভাঙচুর করছে, একটু হট্টগোল করছে, যার কারণে টিকিটও বন্ধ করে দিয়েছে। আগুন লাগানোর ঘটনার পর পুরো এলাকা নিয়ন্ত্রণে নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দর্শকদের অভিযোগ, বুথে টিকিট না পাওয়া গেলেও ব্ল্যাকারদের কাছে চড়া দামে টিকিট পাওয়া যায়। 200 টাকার টিকিট 600 টাকা করে চাই। তারপরে আমরা দাঁড়াইছি সিরিয়ালে, তারপরে টিকিট এদিকে না দিয়ে ওরা ওদিকে গেছে, তাই সবাই এদিকে ভাঙচুর করছে। টিকিট দেয়, আবার 2 মিনিট টিকিট দেয়, ওরা 2 মিনিট টিকিট দেয়, আবার 5 মিনিট বসে থাকে। বসকো যারা ক্রিকেটে ঘাও বোঝে না তারা দাঁড়াইছে ব্যাংকের সামনে, তারা টিকিট দিচ্ছে। আমাদের টিকিট কোথায়? আমরা টিকিট পাচ্ছি না কেন? এ নিয়ে পুলিশের সাথে তর্কে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। তাদের বিক্ষোভের মুখে একজন ব্ল্যাকারকে ধরে থানায় নিয়ে যায় মিরপুর থানা পুলিশ। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। নতুন বছরকে স্বাগত জানিয়ে অনুষ্ঠিত হলো এসএসসি 99 স্পোর্টস ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান। রাজধানীর ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। পরে তিনি ক্লাবের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ও ট্রফি উন্মোচন করেন। আগামীকাল শুরু হয়ে 11 জানুয়ারি পর্যন্ত চলবে 18 দলের অংশগ্রহণে 99 ক্রিকেট টুর্নামেন্ট সিজন 4। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। বাড়ছে ভ্যাটের বোঝা, 43টি পণ্য সেবায় নতুন হার নির্ধারণের সিদ্ধান্ত। রাজস্ব আয় বাড়াতেই এমন উদ্যোগ বলেন অর্থ উপদেষ্টা। বর্তমানে দেশে মোট ভোটার 12,36,83,000। খসড়া তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। 20 জানুয়ারি থেকে হালনাগাদ কার্যক্রম শুরু। আওয়ামী লীগের সময় বিদ্যুৎ খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে দাবি মির্জা ফখরুলের। ক্ষমতায় গেলে জ্বালানি খাতের সব চুক্তি রিভিউ করবে বিএনপি। শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে ভাস্কর্য ও কিল্লা নির্মাণের নামে সরকারের কয়েক হাজার কোটি টাকার ক্ষতিসাধন জানালেন দুদক মহাপরিচালক।
অনুসন্ধান শুরু। এবং বিমান ভ্রমণে শারীরিক ফিটনেস না থাকায় বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়া বিলম্বিত হচ্ছে বললেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। এসকে সিনহার সব মামলা প্রত্যাহারের দাবি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।